আমরা বলছি 5 IR, ইআরপিটা হচ্ছে 4 IR। এখান থেকে ক্রিপ্টো হচ্ছে, ক্রিপ্টো কারেন্সির কথা বলছেন আপনারা। ক্রিপ্টো কারেন্সি ইজ নট এ কারেন্সি, ইট ইজ এ ডিজিটাল কমোডিটি। আমি এখান থেকে এটা ফেলে দিচ্ছি, এটা আমাদের কাজে লাগছে না। বলি নাই কোত্থেকে কিনছি, কি হয়েছে, খালি বলছি 1 তারিখে শেয়ার কিনছে। এটা বোঝা যাচ্ছে যে সেকেন্ডারি মার্কেট থেকে কিনছে। যদি বলে যে আর কোথাও কোনো তথ্য নাই, তাহলে এস লিমিটেডের কাছ থেকে তো শেয়ার থাকার কথা না। এস লিমিটেড তো অনেক আগেই জন্ম হয়েছে, তাহলে শেয়ারটা কোত্থেকে কিনবে? মার্কেট থেকে কিনবে। শেয়ারও একটা কমোডিটির মতো বেচা কেনা হচ্ছে। তাহলে on 1 January 2024 preliminary buys ordinary shares of S Limited for টাকা 500,000, এইখানে যদি কথাটা বলে দেয় তখন কথাটা চেঞ্জ করে বলবে। on 1 January 2024 preliminary subscribed ordinary shares of S Limited for টাকা 500,000 at the rate of টাকা 10 each। কথাটা ক্লিয়ার হয়নি এখনো। on 1 January 2024 preliminary subscribed ordinary shares of S Limited for টাকা 500,000 তাহলে কতগুলা শেয়ার হয়? অর্ডিনারি শেয়ারস অফ এস লিমিটেড টোটাল নাম্বার 50,000। 50,000 নাম্বার অফ, তাহলে সাবস্ক্রাইব on 1 January 2024 preliminary subscribed এইখানে হবে 50,000 অর্ডিনারি শেয়ারস অফ এস লিমিটেড অ্যাট দ্য রেট অফ টাকা 10 ইচ। এই যে কথাটা ক্লিয়ার হলো যে আমি 50,000 শেয়ারের জন্য সাবস্ক্রাইব করেছি। সাবস্ক্রাইব বললে আপনি বুঝে নিবেন ইট ইজ এ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। কারণ মেমোরেন্ডামের যে পেজটা থাকে সেখানে বলা থাকে সাবস্ক্রাইবার। তাহলে এখানে যে এন্ট্রিটা পড়বে তখন তো টাকাটা ওর ব্যাংকে আসবে। আর ক্রেডিট হবে শেয়ার ক্যাপিটাল। শেয়ার। এ হচ্ছে একটা সিনারিও। এগুলো আমরা দেখলাম যে উই আর ইন এ ফিফথ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনের মধ্যে আছে। এই লেখাগুলো কিছুই করতে হবে না, মেশিন নিজে নিজেই পারে। কখন পারবে? আপনি যখন ব্যাংক ট্রান্সফার দিতে যাবেন তখন আপনার যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, ইআরপি বলেন, বা যে মডিউলটা আছে পেমেন্ট মডিউল, ব্যাংক পেমেন্ট মডিউল, সেখানে এন্ট্রিগুলো সব সিলেক্ট করে দিলে অটোমেটিকলি সেট আপ দিয়ে দিলে এটা চলে যাবে। এই পুরো জিনিসটাই সিস্টেম জেনারেটেড ভাউচার তৈরি হবে। এটাকে বলা হয় সিস্টেম জেনারেটেড পেমেন্ট ভাউচার। এটাকে আমরা এখানে লিখে দিচ্ছি সিস্টেম জেনারেটেড পেমেন্ট ভাউচার। সিস্টেম মানে কম্পিউটার বা মেশিন নিজে নিজে। সিস্টেম জেনারেটেড পেমেন্ট ভাউচার, ব্যাংক পেমেন্ট বলে অনেকে। সিস্টেম জেনারেটেড ব্যাংক ভাউচার। তো সিস্টেম জেনারেটেড ব্যাংক ভাউচার ওর বক্স ওর মতো চলবে, ওর বক্স ওর মতো চলে।
দুইজনের সিস্টেম যদি থাকে তাহলে দুটাই পড়বে। ইভেন একটা সিস্টেমও যদি ইউজ করে তো অটোমেটিকলি দুইটা ভাউচার পড়বে। এখানে যখন পেমেন্ট হবে এখানে রিসিপ্ট হয়ে যাবে অটো অটো। হুম, ও কোন ব্যাংক থেকে দিচ্ছে, ও কোন ব্যাংকে ট্রান্সফার দিচ্ছে, সব ডেটাগুলা সিস্টেম নিয়ে নেবে। কিন্তু এই যে অ্যাকাউন্টেন্টেরা কাজ থাকতো না। এই পেমেন্টের জন্য তো একটা ক্লার্ক হলেই পারে, সে তো স্কিপগুলো দেখে দেখে ইনপুট দিবে। এবার আসেন তাহলে পি লিমিটেড এবং এস লিমিটেডের মধ্যে সম্পর্ক কি? তাহলে রিলেশনশিপটা বের করি। এখানে পি লিমিটেড শেপটা কোথায় স্যার? শেপ এখানে এস লিমিটেড দেব। এই যে দুইজনের মধ্যে সম্পর্ক হচ্ছে শেয়ার হোল্ডার। এখন আমরা বলি নাই কতগুলা শেয়ারের মধ্যে কতগুলা শেয়ার নিল, খালি বলছি যে 50,000 শেয়ার সে কিনেছে। ওখানে কি বলছিল? না, কোথায় ছিলাম? হ্যাঁ, এই পর্যন্ত আমরা রিলেশনশিপ বিল্ড আপ করছি। ইন সিম্পল টার্মস গ্রুপ ইজ ক্রিয়েটেড হোয়ার ওয়ান কোম্পানি দ্য প্যারেন্ট বায়স শেয়ারস ইন অ্যানাদার কোম্পানি। এই পর্যন্ত শিখলাম আমরা, এই পর্যন্ত। সাচ দ্যাট সেটা হতে পারে দ্য প্যারেন্ট কোম্পানি কন্ট্রোলস, দেখেন কন্ট্রোলস শব্দটা মোটা আকারে লেখা। প্যারেন্ট কোম্পানি কন্ট্রোলস, এখানে কন্ট্রোলসে ফোকাস করতে হবে। কন্ট্রোল দ্য সাবসিডিয়ারি, এই কন্ট্রোলস, তাহলে আমরা পেয়ে গেলাম একটা প্যারেন্ট একটা সাবসিডিয়ারি। তাহলে এগুলা ডেফিনিশন আপনারা দেখে নিন, আমি এখন কন্ট্রোলে চলে যাচ্ছি। এগুলা থিওরিটিক্যাল, হোয়াই ফর্ম এ গ্রুপ, হোয়াই প্রিপেয়ার এ গ্রুপ অ্যাকাউন্টস। আমাদের কন্ট্রোল দেখতে হবে, কন্ট্রোলটা কি? এই যে কন্ট্রোল, কন্ট্রোল অ্যান্ড ইনভেস্টর কন্ট্রোলস অ্যান্ড ইনভেস্টি। আমরা হচ্ছি পি লিমিটেড ইনভেস্টর, এস লিমিটেড হচ্ছে ইনভেস্টি। When the investor is exposed to or has right to variable returns from its involvement with the investee and has the ability to effect those returns through its power over the investee। মানে কি কেউ বুঝছেন আপনারা? এখন বলেন তাহলে ভেরিয়েবল রিটার্নের কথা বলছে কোত্থেকে? আইএফআরএস 10 যায়। আমরা কিন্তু আইএফআরএস 10 করছি, কনসলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট।
একেবারে হুবহু কপি করছে না, দেখেন তো। বলছে an investor controls an investee when the investor is exposed or has right to variable return from its involvement with the investee and has the ability to effect those returns through its power over the investee। একেবারে হুবহু কপি পেস্ট করছে না ওখানে। জি স্যার। জি স্যার, একদম। বই আর আইএফআরএস এর মধ্যে কোনো পার্থক্য নাই কিন্তু, হ্যাঁ, অলমোস্ট সেম। তাহলে এই থিওরিটিক্যাল লাইন দিয়ে আমি কিভাবে বুঝবো যে আমার কন্ট্রোল আছে? টু ভেরিয়েবল রিটার্নটা কেন আসলো শব্দটা? এই ভেরিয়েবল রিটার্ন আমরা গিয়ে কোথায় পাবো আবার? আমাদের রেভিনিউটা কোথায়? রেভিনিউর একটা আইএফআরএস আছে না? আইএস এই যে 15, রেভিনিউ 8, 15, আইফারএস 15, আইএস 8। আইএস 18 ছিল আগে, হ্যাঁ। এইখানে পাবেন আপনি ভেরিয়েবল রিটার্ন। একটু ইলাবোরেট নাই তো, এখানে ছোট আকার আছে, নাও থাকতে পারে, বাট আমাদের বইয়ে আছে ভেরিয়েবল রিটার্ন নিয়ে একটু বলা আছে। তো সামারাইজ করা, আমি তো ফুল আইএফআরএসটা নেই নে, এখানে অনলাইনে খুব সামারিটা পাওয়া যায়। মুদ্রা কথা হচ্ছে এখানে ভেরিয়েবল রিটার্নের ব্যাপারে বলা আছে, দ্যাট ইজ দ্য ডিভিডেন্ড প্রফিট। ছোট আকারে নাই বোধহয়। আপনার ধরেন আমি এখন এখানে পাচ্ছি না, কোনো সমস্যা নাই, আপনি চ্যাট জিপিটি জিজ্ঞেস করেন, সে সেকেন্ডের মধ্যে আপনাকে উত্তর দিবে। দেখছেন? দেখছেন চলে আসছে আইএফআরএস 10। ভেরিয়েবল রিটার্নস আর কি ফ্যাক্টর, সরি 10 ছিল। Variable returns are a key factor in determining whether an investor controls another entity, thus must consolidate. It has power over the investee. Variable returns are included. এটাই আমি দেখাইতে চেয়েছিলাম, এই জিনিসটা ওখানে আছে, এই ভেরিয়েবল রিটার্ন। আপনাকে যদি জিজ্ঞেস করে কেউ, বলেন তো কন্ট্রোল কিভাবে হবে, এখন আপনি তো মুখস্থ করে ফেলছেন আইএফআরএস 10 অনুযায়ী স্যার এটা হবে। যখন জিজ্ঞেস করবে তাহলে ভেরিয়েবল রিটার্নগুলো কি, আপনি তো বলতে পারবেন না। ডিভিডেন্ড, রেসিডুয়াল ইন্টারেস্ট, ম্যানেজমেন্ট ফিস, পারফরমেন্স বোনাস, সিনার্জিস অর কস্ট সেভিং, দ্যাটস ও, ওই যে কয়েকটা উদাহরণ আর কি হতে পারে, এগুলা আরো আছে। তার মানে ভেরিয়েবল রিটার্নটাই আপনাকে বলে দিবে আপনি কন্ট্রোল করছেন কি করছেন না। এখানে এই কথাটাই বলছে, আইফারএস 10-এই রেফার করা আছে। whether an investor controls another entity, এটা কি ফ্যাক্টর, এই ভেরিয়েবল রিটার্নটা কি ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এখন বলেন আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো আমাদের হেল্প করছে পড়াশোনায়? সামারিটা কি? ভেরিয়েবল রিটার্নস আর আর্নিংস দ্যাট আর নট ফিক্সড or guaranteed. They change based on the success or performance of an investment, business, or arrangement. They are crucial in financial reporting, especially under IFRS 10, and in evaluating risk and reward in business decision. Would you like an example how the variable returns are considered in financial consolidation? জানতে চান? হুম, তাহলে কি এটা কপি করতে হবে না কি জিজ্ঞেস করতে হবে? ইয়েস, শুধু ইয়েস বললেই হবে স্যার। ইয়েস বলে দিস।
কি বলছো? কোম্পানি এ sets up a special purpose entity বা স্পেশাল পারপাস ভেহিকেল। আমাদের ধরেন স্পেশাল পারপাস ভেহিকেল না, স্পেশাল পারপাস ভেহিকেল হচ্ছে যেমন একটা পার্টিকুলারলি একটা প্রজেক্ট, একটা পাওয়ার প্ল্যান্ট, যার ওই একটা লাইসেন্স নিলে একটাই করতে পারবেন, আরেকটা করতে হলে আরেকটা লাইসেন্স দরকার। ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট বা এনি বিজনেস যার লাইসেন্স দরকার, হয়তো এসপিভি বলা হয় বা স্পেশাল পারপাস এন্টিটি বা স্পেশাল পারপাস ভেহিকেল বলা হয়। The SP is legally separate and its own boards, however. Was a company A provides the funding owns 60% of the equity. Oh yeah. Percentage চলে আসছে না? And appoints key manager. The SP profits depends on project performance and electricity sales. দেখছেন আমি বললাম আইপিপির কথা, electricity, independent power plant. Company A receives a variable share of profit, dividends, management fees for overseeing operations, possible bonuses if the project exceeds target. Conclusion: since Company A meets all three criteria, it is deemed to have control over the special purpose entity and must consolidate the SP financials into its own IFRS state. এগুলা হচ্ছে কিন্তু একটা ডেমনস্ট্রেশন। ইট ইজ নট এ অ্যাবসলিউট অ্যান্সার, নিয়ার টু, বাট ইট ডিপেন্ডস অফ দ্য সার্কামস্টেন্সেস। Illustrate further. আনুপ, অনেক ডেমনস্ট্রেশন করতে ডেটা প্র্যাকটিস করতে হচ্ছে, যাই হোক আমাদের নিয়ে আসছে। বলছে সার্টেনলি অনেক কিছু নিয়ে আসে, তো করতেই থাকবে সে। টাইপস অফ রিটার্ন, ডিভিডেন্ড, ওই একই জিনিস ঘুরায় পেঁচে আনতেছে, কারণ ওরা ও এখনো এত স্মার্ট হইতে পারেনি তো মানুষের মতো স্টার্ট করছে। এটা অন্য একটা এক্সাম্পল দিছে। ট্যাগ কর্পোরেশন হোল্ডস এ 60% ইকুইটি স্টেক ইন ইনোভেট লিমিটেড, এ কোম্পানি স্পেশালাইজিং ইন রিনিউয়েবল এনার্জি সলিউশন। Tech Corporation has the right to appoint 3 out of 5 board members. Innovate Limited. Innovate Limited is responsible for developing and managing solar farms with profit bearing based on energy production and market prices. Tech Corp provides management services to Innovate. এগুলা তার অনেক কথাবার্তা দিচ্ছে সে। অ্যাসেসিং কন্ট্রোল, পাওয়ার ওভার দ্য ইন্ডাস্ট্রি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা পরীক্ষার হলে এত থিওরিটিক্যাল অ্যাপ্লিকেশন করার সুযোগ তো থাকবে না যদি সার্কামস্টেন্সেস গুলো ওইভাবে কোশ্চেনে বলা না থাকে। লাস্ট যে কোশ্চেনটা আসছিল বলা ছিল, যেটাই যে কিছুদিন আগে হইল পরীক্ষা, এক সপ্তাহ হয় নাই বোধহয়। এইখানে বলা আছে গল্পটা। You have recently been appointed as an interim financial manager. A company whose previous finance director left the company part way through the produced draft financial statement based on the notes prepared by him before he left HSDCR. HS Limited has decided always to measure any non-controlling interest in an equity at its proportionate share of net asset at the acquisition date. সেটা অন্য জিনিস। The main transactions in the year was the acquisition of 49% of ordinary share capital of Assets Limited on 1st June 2023. This has been accounted for using the equity method in accordance with Bangladesh Accounting Standard 28. এটা একটা ভুল কোশ্চেন আসছে, ওই কপি পেস্ট করতে গিয়ে বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড রয়ে গেছে। Investment in association. Upon further investigation, you discover that on the same date,
HS Limited professional advisors acquired 2% of SH Limited and signed a memorandum of understanding in which the firm of advisors agreed to always vote in agreement with HS Limited wishes. Something কোনো একটা পরীক্ষায় এই কোয়েশ্চেনটা দেখছিলাম, অনেক আগে আসছিল আমাদের সময়কার, এই জন্য বিএস রয়ে গেছে। ওই হুবহু কোয়েশ্চেনটা কপি হয়েছে, 10-15 বছর আগে আসছে। Upon signed a memorandum of understanding in which the firm of advisors agreed to always vote in agreement with HS Limited wishes. You have been provided with the draft. এখন তাইলে তার নিজের আছে কত 49%, আর আরেকজন শেয়ার হোল্ডারের আছে 2%। দেখেন আমাদের আইসিবির কোশ্চেন, আমরা হচ্ছে এই কোশ্চেনটা আই ক্যান গ্যারান্টি ইউ ইন দ্য ইয়ার 2005, 6, 7, 8 থেকে ধরে 10, 15, 20 বছর আগে গেলে খুঁজলে এই কোশ্চেনটা হুবহু কপি পাবেন আপনি। কেন আমার মনে আছে আমি তখন স্টুডেন্ট, অথবা আমি পাশ করে স্টুডেন্টদের করাইছি অঙ্কটা। আমি তো 2006 থেকে ক্লাস নিচ্ছি, আমার রিকল হয়ে গেছে। গল্পটা একটু সাজাইছে উপর দিয়ে, ভিতরে সব ঠিক আছে। ঠিক সেম একটা কোশ্চেন আমরা সলিউশন করেছিলাম তখন। তাহলে আজকালকার যুগের যে আইএস আমরা পড়তেছি, এখন আইএফআরএসটা পড়তেছি, টেইনে কি বলা আছে, কিভাবে প্যাটার্ন হচ্ছে, কিভাবে কন্ট্রোলিং হচ্ছে, আর ওনারা সেই আগের মানদাতা আমলের পিছনের কোশ্চেনগুলো স্টুডেন্টদের দেওয়া হচ্ছে। ইটস নট সাউন্ডস গুড। এটা আমাদের পেশার জন্য ক্ষতি। কারণ সমসাময়িক বিষয় নিয়ে পড়াশোনা হবে, কোশ্চেনটাও আসবে সমসাময়িক। এখন আপনি পড়তেছেন কিন্তু কন্ট্রোল কিভাবে হবে, ভেরিয়েবল রিটার্ন দিয়ে আপনাকে কন্ট্রোল এনশিওর করতে হবে, আর উনি আপনাকে কিভাবে করছে, অ্যাকুইজিশন দিয়ে কন্ট্রোল, ভোটিং রাইট দিয়ে করছে। ভোটিং রাইটের যে আইএস ছিল, আইএফআরএস আইএস 27-এ ছিল ভোটিং রাইট, আইএফআরএস 10-এও কিছুদিন ছিল ভোটিং রাইট। রিসেন্টলি এটা এখন চেঞ্জ হয়ে গেছে, ভেরিয়েবল রিটার্নের কথা বলা হচ্ছে। সো এই চেঞ্জগুলো তো সমসাময়িক আসতে হবে। যারা কোশ্চেন করে মানে আফসোস। আমি ভাবছিলাম ওই জিনিসটাই মনে হাইলাইট করছে, এখন আইসা দেখি না, পিছনের কথাগুলো রয়ে গেছে। মানে উনি 51% কন্ট্রোলিং করছেন। আমরাও জানি 51% করলে কন্ট্রোল হয়। দেখেন এইখানে আমরা শুধুমাত্র আইএফআরএস 10-এর ইয়ারটা পাইলাম। এইবার এই চ্যাপ্টারটা না, পরের চ্যাপ্টারটা হইতে পারে। এই যে কন্ট্রোল এন্ড ওনারশিপ, এই যে group accounts reflect both control and ownership. Ownership of more than 50% of the ordinary voting rights shares in a subsidiary normally gives control to the parent. দেখছেন ওই কথাটা ওই কোশ্চেনের মধ্যে আসছে। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। Yes, sir. হ্যাঁ, জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা। এখন দেখেন কন্ট্রোল এন্ড ওনারশিপ বলছে ওনারশিপ অফ মোর দেন 50% অফ দ্য অর্ডিনারি শেয়ার ভোটিং রাইটস। ওই যে কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনটা স্যাটিসফাইড করে। দেন ইউজুয়ালি এ হোল্ডিং অফ ওভার 50% অফ দ্য অর্ডিনারি ভোটিং শেয়ার্স ইন এস উইল গিভ পি কন্ট্রোল অফ এস। আমরা কন্ট্রোল নিয়ে কিন্তু পড়াশোনা করছি। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের পরীক্ষায় যদি এরকম পার্সেন্টেজ দেওয়াই থাকে,
যে ওখানে বলছিল যে 49% নিজের, কিন্তু কোম্পানির একজন অ্যাডভাইজার আছে, ম্যানেজমেন্টে থাকে, কাজ করে, তার ব্যক্তিগত নামে 2% শেয়ার আছে। তাহলে যেহেতু সে কোম্পানির পক্ষে ভোট দিবে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তার সাথে, সেহেতু 51% হয়ে গেছে ভোটিং রাইট, ওইটা ধরে কনসিডারেশন করা যাবে ইকুইটি মেথডে না। বলছি ইউজুয়ালি হোল্ডিং অফ ওভার 50% অফ দ্য অর্ডিনারি ভোটিং শেয়ার যদি থাকে তাহলে কন্ট্রোল এক্সিস্ট করে। অ্যাজ উই স ইন সেকশন 1, controls mean the ability to govern financial and operating policies of as with a view of gaining economic benefits from its activities. This is an extension of the basic concept of control introduced in chapter 1 in the context of the definition of asset. IFRS 10 consolidated financial statement defines control as consisting of three elements: power, exposure to variable return, and investors ability to use power to effect its amount of variable return. এই তিনটা ফ্যাক্টরি তো আমরা দেখে আসলাম কন্ট্রোল এক্সিস্ট করার জন্য। এরপরে এই গল্পগুলা আপনারা পড়ে নিয়েন। মুদ্রা কথা হচ্ছে যে আমরা কোয়ান্টিফাই করব কিভাবে। একটা ওই ইউজুয়ালি দিয়ে শুরু হয়েছে, ইউজুয়ালি হোল্ডিং অফ ওভার 50% কন্ট্রোল এক্সিস্ট করবে। আমরা এখানে ছিলাম ফার্স্টে। তাহলে আমরা তিনটা জিনিস আমরা জেনে গেলাম। এই ডায়াগ্রামটা আমাদের জন্য মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং হলো। আমরা যে জায়গায় ছিলাম ওখানে চলে যাচ্ছি আবার। তাহলে এই জায়গাটায় আমাকে আরেকটু এনশিওর করতে হবে। অন 1 January 2024 P Limited subscribe 50,000 ordinary shares of S Limited at the rate of টাকা 10 each, whereas total number of ordinary share issued, whereas S Limited say 90,000 percentage, whereas S Limited 90,000 number of share, number of ordinary share issued to its share holders. তাহলে এইটা দিয়ে বোঝা যাচ্ছে 90,000 শেয়ারের মধ্যে 50,000 শেয়ার আমি কিনেছি। তাহলে এখানে একটা পার্সেন্টেজ আসবে 55%, 56% সামথিং, যা হোক। তাহলে মোর দেন 50% এনশিওর। এই যে আমরা ইনিশিয়াল যে রেকর্ডটা করলাম, ইনিশিয়ালি আমরা ইনভেস্টমেন্টটাকে আমাদের কস্টেই আমরা রেকর্ড করেছি, আমাদের যত টাকা পড়েছে তত টাকায় আমরা। এখন এই দুটা কোম্পানি যদি এক হয়ে যায়, অর্থাৎ আমি যদি কনসলিডেশনের কথা বলি, তাহলে দুটা তো লিগ্যাল এন্টিটি আলাদা, দুটা কোম্পানি আলাদা, বুকস অফ অ্যাকাউন্টস আলাদা, সবকিছুই আলাদা। তাহলে এই এই জায়গাটা আমরা কিভাবে যাব সেই জায়গাটা আমরা দেখে আসি। এইখানে এসে বলছে হোয়াই ফর্মে কেন করা হচ্ছে। A business may operate in several different markets with different characteristics. Different markets will present different issues for management to address in terms of operation and finance and so on. It would be possible for different activities to be carried out within a single limited company where separate divisions could be established for each activity. The owners would then receive one set of accounts for that company reflecting all its activities.
বলতেছে সিঙ্গেল লিমিটেড কোম্পানি করে আলাদা আলাদা ইউনিট করেও তো এটা করা সম্ভব, তাহলে হোয়াই সেপারেট কোম্পানি? Alternatively, each activity could be carried out within a separate company, the subsidiaries, each of which is controlled by the parent. বুঝছে? ইউনিট করেও করা যায়, আবার আলাদা আলাদা কোম্পানি করেও করা যায়। তাহলে there are a number of reasons why the business might be structured in this way. Accountability of each group of managers can be made more precise as they can be identified more easily within the activities of the subsidiary which employs them. Financing may be made easier as lenders can see audited financial statements for the individual company for which they are providing finance. The assets of one subsidiary can be placed as security for its borrowings, leaving the asset of other subsidiaries unplaced. Disposal of a business may be made easier. দেখেন অনেকগুলা কারণ আছে, তবে ওই যে এসপিবি থাকলে তো করতেই হবে আপনাকে। এমন কোনো ব্যবসায় আপনি যেতে চাচ্ছেন যেখানে কি আপনাকে একটা স্পেশাল পারপাস এন্টিটি করতেই হবে। অনেক সময় স্পেশাল এসপিভি বলা হয়, স্পেশাল পারপাস ভেহিকেল। যেমন আপনি একটা পাওয়ার প্ল্যান্ট করবেন, আপনার এক্সিস্টিং কোম্পানিতে পাওয়ার প্ল্যান্টের লাইসেন্সটা দেওয়া হবে না, ওখানে কন্ডিশন দিয়ে দেয় ইউ হ্যাভ টু ওপেন এ সেপারেট লিগাল এন্টিটি, অর্থাৎ একটা লিমিটেড কোম্পানি করতে হবে, বাধ্যবাধকতা থাকে। আর ওই লিমিটেড কোম্পানির আন্ডারে আর কোনো ব্যবসা করতে পারবেন। এখন আপনি একটা ব্যাংকের লাইসেন্স নেবেন, তো এটা যেই সমস্ত ব্যবসা এসপিবি বাধ্যতামূলক। এখন আপনি ব্যবসা করেন আটা ময়দা, কমোডিটির ব্যবসা, কারণ আপনার মনে হলে আমি একটা ব্যাংকের লাইসেন্স নিব বাংলাদেশ ব্যাংক থেকে, একটা ব্যাংক বানাবো আমি, তো সেক্ষেত্রে তো আপনাকে অবশ্যই সেপারেট একটা কোম্পানি করে ব্যাংক করতে হবে, আপনার এক্সিস্টিং কোম্পানি থেকে করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি ব্যাংকের আবার রেস্ট্রিকশন আছে, আপনি কত পার্সেন্ট মালিকানা নিতে পারবেন, ম্যাক্সিমাম আপনি মালিকানা নিতে পারবেন 5 to 10% উইদিন দ্য ফ্যামিলি, অর্থাৎ একটা কোম্পানি ম্যাক্সিমাম শেয়ার হোল্ড করতে পারে 10%। এই জন্যই ওই ভেরিয়েবল রিটার্ন দিয়ে সাবসিডিয়ারি কোম্পানিগুলো আসছে। Why prepare group accounts? This is the best illustrated by the following context example. বলছে একটু দেখেন কেন হয়। P Limited, the parent, does not trade on its own account. Its only major asset in the ownership of all the shares in S Limited, the subsidiary, and its only income is dividend from S Limited. বলছে রেভিনিউ, কস্ট অফ সেলস, দেখেন পি লিমিটেডের এগুলো নাই, তার অবস্থা হচ্ছে এই, আর এস লিমিটেডের সব আছে, এই অবস্থা। এগুলো আমাদের লাগবে না, সিলি ম্যাটার। আমাদের লাগবে এটা, কম্পোজিশন অফ গ্রুপ অ্যাকাউন্টস। গ্রুপ অ্যাকাউন্টসে কি কি জিনিস থাকে আমাদের, যেহেতু আমরা গ্রুপ করছি, দুটা সেট অফ অ্যাকাউন্টস হয়, কনসলিডেটেড স্ট্যান্ডার্ড ফিনান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ প্রফিট। আমাদের রেগুলার যা হয় তার সাথে কনসলিডেশন আসবে এই শব্দটা, প্রফিট অর লস, প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম, কনসলিডেটেড স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, ক্যাশ ফ্লো, নোটস দ্য অ্যাকাউন্টস অফ কম্প্রিহেন্সিভ ফিগার। এইখানে আমরা পরে আসব। এইখানে আসার আগে আমাদের কেন একটা জায়গায় পড়াশোনা করতেই হবে, না এখানেও নাই। এই 1.5, it is the preemptive assumption। কেন আমি দুইটা কোম্পানিকে এক করতে পারি? The key issue underlying group accounts is therefore the need to reflect the economic substance. See chapter 1, economic substance of the relationship between the companies where one parent has control over another, a subsidiary, who is together comprise a group, producing consolidated accounts that parent the group as though it were a single economic entity, reflect this economic substance। বলছে যে এমনভাবে কনসলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুত করা হয় যেন মনে করা হয় প্যারেন্ট এবং সাবসিডিয়ারি
একটাই ব্যক্তি, সিঙ্গেল এন্টিটি, একটাই কোম্পানি। Single entity reflects this economic substance. Note, the terms group accounts, consolidated accounts, group financial statements, and consolidated financial statements can be thought of as the meaning the same thing and are used interchangeably. মানে অনেকে অনেক নামেই ডাকুক, যে নামেই ডাকুক না কেন একই মিনিং করে। যেমন গ্রুপ অ্যাকাউন্টস বলে কেউ, কেউ কনসলিডেশন বলে, কেউ গ্রুপ ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলে, কনসলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলে, বাট মিনিং আর সেম, যে নামেই ডাকা হোক। এই জায়গাটায় হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন অফ ইকোনমিক সাবস্টেন্সটা অ্যাজ এ সিঙ্গেল এন্টিটি, সিঙ্গেল ইকোনমিক এন্টিটি, ইকোনমিক সাবস্টেন্স। এই যে চলে আসছে দেখেন, ইকোনমিক সাবস্টেন্স রেফার্স দ্য, যেমন সুবিধাও আছে অসুবিধাও বেশি, অতিরিক্ত নিয়ে আসবে। ইকোনমিক সাবস্টেন্স রেফার্স টু দ্য রিয়েল underlying economic purpose or activity of a transaction, arrangement, or entity beyond just its legal or formal structure. It ensures that business operations and decisions have a genuine commercial, rational, and are not merely set up for tax avoidance or other superficial benefits. পরের লাইনটা দরকার নাই। ইকোনমিক সাবস্টেন্সটা হচ্ছে রিয়েল আন্ডারলাইং ইকোনমিক পারপাস অর অ্যাক্টিভিটি অফ এ ট্রানজাকশন, অ্যারেঞ্জমেন্ট অর এন্টিটি বিয়ন্ড জাস্ট ইটস লিগাল অর ফর্মাল স্ট্রাকচার। মোদ্দা কথা হচ্ছে আমরা দুটা কোম্পানিকে একটা করে ফেলবো, তাই তো? দেখ, তাহলে ওর ফিনান্সিয়াল পজিশন Limited financial position से non current asset under a property plant and equipment. প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আছে ধরলাম 10 লাখ, আর ইনভেস্টমেন্ট আছে না, একটু আগে ইনভেস্টমেন্ট করলো যে
as limited. So as on 31st December. Property, plant and equipment 10 লাখ, ইনভেস্টমেন্ট ইন অ্যাস লিমিটেড কত ছিল? 5 লাখ। আর এখানে এসে একটা দিয়ে দিলাম, কলাম করে দিচ্ছি। পি লিমিটেড অ্যাস লিমিটেড, কলাম করে দিচ্ছি দুটো আলাদা। তার প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আছে ধরেন 7 লাখ, ইনভেস্টমেন্ট 0, তাহলে ইনভেস্টমেন্ট ইন অ্যাস লিমিটেড, তাহলে তার নন কারেন্ট অ্যাসেট টোটাল হবে ধরে নিন এবার তার কারেন্ট অ্যাসেট আছে অ্যাডভান্স ডিপোজিট প্রিপেমেন্ট, জাস্ট একটা গেস ফিগার, এগুলো আমাদের কোনো কাজে লাগবে না মিলানোর জন্য। অ্যাডভান্স অ্যাকাউন্টস রিসিভেবল, কারেন্ট টোটাল। নিজে নিজে কোশ্চেনটা এভাবে আমার মতো বানাবেন বাসায়। কোশ্চেন বানাতে পারলেই আপনি বুঝবেন অঙ্ক বুঝছেন, কারণ কোশ্চেন কিভাবে বানাতে হয় সেটা জানলে সলিউশনগুলো বের করতে পারবেন। কোশ্চেনটা এই জন্য আপনাদের সামনেই আমি বানাচ্ছি। সারাদিন এই কম্পিউটারের সামনে থাকলে চোখে আর দেখা যায় না কিছু। শেয়ার হোল্ডার ইকুইটি,
অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল 90,000 স্যার। ওইখানে ছিল 90,000 মানে 9 লাখ টাকা। আর এখানে কি দেন, অসুবিধা কি, এখানে 20 লাখই দিয়ে দেন, এখানে মোট আছে কত, 26 না, 20 দিয়ে দেন। এইটার উপর বেস করে তো আপনাকে দিতে হবে অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল। রিটার্ন 4 লাখ দেন, আর এখানে 14 থেকে 9 গেলে 5 থাকে, এখানে 3 লাখ দেন দিয়ে, আর টোটাল করলাম না আর, হ্যাঁ একবার চলে যাই, নন কারেন্ট লাইবিলিটি নাই, কারেন্ট লাইবিলিটি দিয়ে জাস্ট বাকিটা মিলাই দেন, 24 আর 2 26, আর এখানে কত, 9 3 12 আর 2, এখানে থাকুক, অসুবিধা নেই এটা নিয়ে। টোটাল আর লিখলাম না, জাস্ট Recording in progress. অলরেডি তারা আলাদা আলাদা দুইটা করে ফেলছে, এটাই তো আমরা সাম আপ করলাম এতক্ষণ। এই তার নিজের পিএরটা, এই অ্যাসেটটা আলাদা আলাদা আছে। এখন যে কনসলিডেশনটা হবে, ইন এডিশন হবে। তাহলে এই এডিশনটা করতে গেলে কনসলিডেশনটা আমি করব, এখন আমি যদি কনসলিডেশন করি তাহলে কি দাঁড়ায়, অফ consolidated financial position of P Limited and its subsidiary, একটা তো as এইভাবে as on 31st December 8 দিয়ে শুরু হবে। তাহলে সবগুলো লাইন আইটেম আসবে সোজা, এখান থেকে কপি করবেন, এই ধরলাম, এই লাইন আইটেম সব কপি হয়ে যাবে। ইন এডিশন তো হুবহুব থাকবে। নন কারেন্ট অ্যাসেট আমার কত, ওর কত, তাহলে আমার 10 ওর 7, দুজনে মিলে কত, 17 লাইন আইটেম। এইভাবে লিখবেন, আমার 10 যোগ ওর 7, পুরাটা নিবেন কিন্তু। তাই এখানে বসাই দিলাম 17, 10 যোগ 7, আমি ওখান থেকে লিঙ্ক করে আনতে পারতাম, তারপর আমি দেখাই দিলাম। তাহলে নন কারেন্ট অ্যাসেট, আমি সরি নন কারেন্ট অ্যাসেট না, এটা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টে হবে না, লাইন আইটেম তো ওখানে নাই, সরি ভুল হয়েছে।
প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, এটাই তো ছিল। এই যে প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট 10 আর 7 17। ইনভেস্টমেন্ট এই লাইন আইটেমে ওর আছে, আমার নাই, কারণ ও তো আমার ইনভেস্টমেন্ট করছে, আমি তো আর ওরা করি নাই, বা আমি অন্য কেউ করি নাই, তাইলে আমার খাতায় জিরো, অর্থাৎ সাবসিডির খাতায় জিরো দেখেন। এই ইনভেস্টমেন্ট ইন অ্যাস লিমিটেড তো পের ঘরে আছে একটা অ্যাসেট, কিন্তু এই টাকাটাই তো এই শেয়ার হোল্ডার ক্যাপিটালে ঢুকছে, তাই না? এই যে 9 লাখে এই ইনভেস্টমেন্ট 9 লাখ টাকা তার ক্যাপিটালে ঢুকছে, তার ইনভেস্টমেন্টে 5 লাখ আছে। বুঝতে পারছেন আপনারা? এই জায়গাটাই হচ্ছে মেইন। তাহলে এই ইনভেস্টমেন্টটা আমরা যেহেতু তার সমস্ত অ্যাসেট নিয়ে নিচ্ছি, এই ইনভেস্টমেন্টটা এলিমিনেশন হয়ে যাবে আমাদের এখানে এসে। এই যে গান গায় দেখেন না, এলিমিনেশন হয়ে যায়, তা আমরা এখান থেকে এটাকে এলিমিনেট করে দেব কনসোলিডেশন থেকে। তাহলে টোটাল নন কারেন্ট অ্যাসেট এটাই থাকবে, ওটা এলিমিনেশন হয়ে গেল। ঠিক সিমিলারলি এবার সবগুলো আইটেমকে আমরা কি করব, সাম করব ওইভাবে লাইন আইটেম ধরে। দেখেন তাহলে এইটা যোগ এটা, তাহলে কি দাঁড়ায়? তাহলে টোটাল অ্যাসেট কত আসে? কারেন্ট অ্যাসেট নন কারেন্ট অ্যাসেট সাম করে দিচ্ছি। সতেরো যোগ 18, তাহলে 35, দুজন মিলে 35 হয়ে গেল। শেয়ার ক্যাপিটাল কিন্তু যোগ হবে না, শেয়ার ক্যাপিটাল যোগ হবে না। এই যে শেয়ার ক্যাপিটালটা আছে, এই শেয়ার ক্যাপিটালটা শুধু প্যারেন্টেরটাই থাকবে, ওগুলার এলিমিনেশন হয়ে যাবে। শুধু অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল কাটটা থাকবে। মালিক তো কি মনে আছে ডায়াগ্রামটা? কিন্তু স্যার স্যার আমি তো স্যার ইনভেস্টমেন্ট করলাম 5 টাকা স্যার, আমার এলিমিনেশন আপনি 5 পাঁচ টাকা হবে টাকা না? করছেন, পুরাটাই নেবেন, এটার নামই কনসলিডেশন। আমি 56% পাওয়ার কথা, তাই না? জি স্যার। কিন্তু আমি তো পুরোটা নিচ্ছি, আসতেছি, ওটা একটু পরে ধৈর্য ধরেন, অটোমেটিকলি পেয়ে যাবেন। এই ডায়াগ্রামটাই খেয়াল করবেন। পি লিমিটেডের শেয়ার হোল্ডার কারা? ব্যক্তিরা। পি লিমিটেডের কনসলিডেশন হইলো, ওরাই তো মালিক, ঘুরে ফিরে এগুলো এলিমিনেশন হয়ে যাবে সব নিজেদের মধ্যে ট্রানজাকশন। এই জন্য ওই শেয়ার ক্যাপিটালটা চেঞ্জ হবে না, স্টিল এটাই থাকবে। রিটেন আর্নিং এ গিয়ে কি হবে? রিটেন আর্নিং এ গিয়ে ক্যালকুলেশন হবে কিভাবে হবে দেখেন। রিটেন আর্নিং এ গিয়ে আমার রিটেন আর্নিং আছে কত? 4 টাকা। তার সাথে ওর রিটেন আর্নিং এর সম্পূর্ণ বাক আমার না, প্লাস এটা, এটার আমার পার্সেন্টেজ কত? 56%। 56। আমি 56% প্রফিটের অংশ। এই যে রিটার্ন, ভেরিয়েবল রিটার্ন, এটাই সে ভেরিয়েবল রিটার্ন। জি স্যার, গট ইট। এইখানে এসে নতুন আরেকজন ঢুকবে, একজন এলিমিনেশন হইলাম, একজন নতুন ঢুকবে, তাকে আমরা বলি নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। মনে আছে? মাইনরিটি। এই কোম্পানির আরো পাওনাদার আছে না? অ্যাস লিমিটেডের আমি তো 56% মালিক, বাকি যে মালিক আছে তারা দেবো কই? আমি আমি তো শেয়ার কিনছি 5 লাখ টাকা, বাকি 4 লাখ টাকা শেয়ার রয়ে গেছে না? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওই 44% শেয়ার হোল্ডার তারা পাবে না? তাহলে ওর রিটেন আর্নিং আমি যেটুকু নিছি বাকিটুকু ও পাবে না? এই যে 3 টাকা রিটেন আর্নিং ভাগ করলাম না 2 দিয়ে, তাহলে আমি নিলাম কত? 56, তাহলে ও পাবে কত? 44। দেখেন এই যে মিলে গেছে, দেখছেন? 1 টাকা মিলে গেছে। তাহলে কারেন্ট লায়াবিলিটি লাইন আইটেমে যোগ করে দেন।
তাহলে একটা লাইন আইটেম বাদ গেল, আরেকটা লাইন আইটেম চলে আসলো আর কি। মিলে গেল না? এর চেয়ে সোজা কাজ আছে, 25 মার্ক পেয়ে যাবেন। তাইলে আমাদের কাছে এইটা আসছে নতুন আইটেম হিসেবে, আর এই জায়গাটা আমাদের একটা কাজ করতে হয়েছে, ভাগাভাগি করতে হয়েছে। এই দুইটা জায়গায় মাথায় রাখতে হবে। রিটেন আর্নিং এর সবটা তো আমার না, শেয়ার ক্যাপিটাল আমার শেয়ার হোল্ডারদের ঠিক আছে, কিন্তু রিটেন আর্নিং তো ভাগ হয়ে যাবে আমার এটা, আর এই 3 টাকার পুরো মালিক তো আমি না, শেয়ার হোল্ডারদের ইকুইটি তো, রিটেন আর্নিং তো শেয়ার হোল্ডারদের পাও না, তার নিজের শেয়ার হোল্ডাররা 4 টাকা পুরাটা পাবে, কিন্তু এই 3 টাকার তো সে তার অংশটুকু পাবে, 56% পাবে, বাকি 44% কে পাবে? অন্য শেয়ার। আর সে এখানে 9 টাকার মধ্যে যে 5 টাকা তার ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টের কারণেই তো সে এখানে ইলিমিনেশন করে লাইন আইটেম অ্যাসেট গুলো নিছে, লাইন আইটেম লাইবিলিটি গুলো নিছে, অটোমেটিকলি ওই নেটওয়ার্কটাই আসছে। এটাকে আমরা বলি স্যার একটা কনভার্সন কোশ্চেন ছিল। অর ট্রান্সফরমেশন অফ কস্ট মেথড অ্যাকাউন্টিং টু ইকুইটি মেথড। হ্যাঁ বলেন। স্যার রিটেন আর্নিং এর ক্ষেত্রে স্যার পোস্ট অ্যাকুইজিশন পোর্শনটা আসলে স্যার মানে যেটা স্যার সাবসিডিয়ারির নিজের রিটেন আর্নিং যেটা মানে সে যেটা গেইন করছে এই অঙ্কটা তো সবটাই পোস্ট রে ভাই, ইউ আর 100% রাইট। এই অঙ্কটা তো সবটাই পোস্ট, সে যে কোম্পানির জন্ম থেকেই সে আছে। ও স্যার ঠিক এই আছে স্যার জন্যই বুঝছি তো, স্যার। এই জন্যই তো এই গল্পটা যখন বানাইছিলাম বারবার বারবার কাটাছিড়া করছি। আপনাদের এই জন্য বলি কোশ্চেন বানাবেন, কোশ্চেন যদি আপনি বানাতে পারেন সলিউশনের 90% আপনার হাতেই আছে। কোশ্চেন যিনি বানায় আপনার মতো লোক তো সে, তার ব্রেনটাও তো ওইভাবে ক্যাসকেট খেলা করে, আপনি ওইটাকে আস্তে 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 ওনার জায়গায় নিয়ে যাবেন। প্রথম ইজি দিবেন, অ্যাডভান্স লেভেল দিবেন, সুপার অ্যাডভান্স লেভেল দিবেন, এক্সট্রিম দিবেন, ডেঞ্জার লেভেল দিবেন। ওই যে অমিতাভের কন বানেগা ক্রোরপতি, আস্তে আস্তে দেখেন না উপরের দিকে কোশ্চেন যায়, কঠিন হয়ে যায়, এমন কোশ্চেন দেয় যে পৃথিবীর কেউ জানে না। প্যারাডক্স, তাহলে টাকা নিতে পারবে না। তো স্যার অর্ডিনারি, হ্যাঁ বলেন। স্যার 9 টাকার হিসাবটা একবার বুঝে বলবেন স্যার। 9 টাকার মধ্যে আমি ইনভেস্টমেন্ট, দেখেন 9 টাকা ছিল ওর শেয়ার, শেয়ার ক্যাপিটাল কত ছিল? 9 টাকা। এস লিমিটেডের 9 টাকা শেয়ার ক্যাপিটাল ছিল তো। 9 টাকাকে আমরা কি করছি দেখেন, এই 9-এর মধ্যে আমি 5 নিব, তাই না? আমি 5 এখান থেকে আমার ইনভেস্টমেন্ট থেকে বাদ দিছি, ওর শেয়ার ক্যাপিটালকে ডেবিট করছি, আমার ইনভেস্টমেন্টকে ক্রেডিট করছি। এটা কিন্তু এই এন্ট্রি কিন্তু আমরা পাস করতে পারবো না, যেহেতু দুইটা বই তো আলাদা। আমি ইনভেস্টমেন্ট ক্রেডিট করছি কত? 5, আমার ডেবিট ছিল না ইনভেস্টমেন্ট। জি স্যার। এটাকে মেমোরেন্ডাম এন্ট্রি মিলাচ্ছি আর কি, ওয়ার্কিং পেপার এগুলো। ইনভেস্টমেন্ট এস লিমিটেড আমি 5 টাকা ক্রেডিট করলাম, আর এটা ডেবিট। আর শেয়ার ক্যাপিটাল অফ এস লিমিটেড 9 টাকা ইলিমিনেশন করে দিলাম, 9 টাকা ডেবিট করলাম। ইনভেস্টমেন্ট ইন এস লিমিটেড 5 টাকা ক্রেডিট করলাম, আমার ইলিমিনেশন হয়ে গেল না। আর আমি নতুন করে একটা আইটেম আনলাম, নন কন্ট্রোলিং ইন্টারেস্ট ক্রেডিট, ওরে দিলাম না, ও পাবে না শেয়ার, জি ও তো 44%-এর মালিক, বাকি বাকি 24 সে কত? বাকি 4 লাখ টাকা তার না? স্যার। বুঝছে? জি বুঝুন স্যার। তাহলে এটাকে আমরা বলি ইলিমিনেশন এন্ট্রি। থ্যাংক ইউ। কিন্তু এই এন্ট্রিতে আপনি কোনোদিনও পাস করতে পারবেন না অ্যাকাউন্টস বইতে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও পারবে না, পৃথিবীর কোনো সিস্টেমও পারবে না, এগুলো মানুষই লাগবে। এলিমিনেশন এন্ট্রি এটা মেমোরেন্ডাম ওয়ার্কিং। হ্যাঁ, এটা হচ্ছে মেমোরেন্ডাম ওয়ার্কিং, মেমোরেন্ডাম মানে স্যার বুঝার জন্য। যতটুকু করছেন স্যার অতটুকু আরেকবার যদি রিকল করে দিতেন। কোনটা রিকল করব বলেন?
স্যার ম্যাথ এতক্ষণ যতটুকু পর্যন্ত করছেন না অতটুকু যদি আরেকবার রিকল করে দিতেন এন্ট্রিগুলা। এই এই আইটেম গুলাকে কপি করলাম, কপি করে সবগুলা তখন লাইন আইটেমে যোগ করলাম, যেমন অ্যাডভান্স ডিপোজিট প্রিপেমেন্ট ওখানে কত ছিল বলেন, এই লাইন আইটেম ধরে ধরে যোগ করছি তো, 2 টাকা আর 1 টাকা 3 টাকা, এগুলা যদি এখন আমার লিখতে হয় তাহলে আমি লিখতে পারবো, আর কিছু না। 2 না স্যার, স্যার লিখতে হবে না স্যার। 1 আপনাদের জন্য এইটুকু করতে পারি, করলে একটা দেখাই দিছি এবং এখানে ক্লিক করলেই তো আপনি পেয়ে যাবেন কোত্থেকে আসছে। ওইটা যোগ ওইটা যোগ, এটা লাইন আইটেম হবো। তার মানে স্যার আমরা যতটুকু স্যার ইনভেস্ট করছি ততটুকু আমার কন্ট্রোলেবল পার্ট, আর হচ্ছে স্যার বাকি যতটুকু থাকবে ততটুকু হচ্ছে নন নন কন্ট্রোলেবল। কন্ট্রোল, এই তো গুড, নন কন্ট্রোলে যাবে, এই যে নন কন্ট্রোল। স্যার রিটেন আর্নিংস আর নন কন্ট্রোলে কারেন্ট লাইবিলিটি বেশি আসছে। Retain রিটেন earning- আর্নিং আবার ডেবিট ক্রেডিট করছি না, ওর রিটেন আর্নিং গুলো ভাগাভাগি করছি তো, ওর রিটেন আর্নিংটাকে ভাগ করছি না। জি স্যার। এস লিমিটেডের ওখানে কত টাকা ছিল? হুম, 3 টাকা ওর ওখানে কত? হ্যাঁ 3 টাকা স্যার। এই ওর 3 টাকা, 3 টাকাকে ভাগাভাগি করছি না, জি স্যার। রিটেনিং এর 3 টাকা ডেবিট করে দেন, আর হুম 3 টাকা ডেবিট করে ক্রেডিট করেন। কি ক্রেডিট করব? আমি নিছি, আমার রিটেন এর সাথে যোগ করছি, আমার পি লিমিটেড কে group return 56% এবং এস লিমিটেড কে 44%। অফ কি আমি রিটেন আমারটার সাথে আমি যোগ করছি না, অফ পি লিমিটেড, অফ এর সাথে যোগ করো, পি পাইছে কত, সোজা হিসাব, এটার 56%, রাইট, আর আর কে পাইছে নন কন্ট্রোলিং, দেখেন 44%. এইটা মাইনাস 44 দিলেও মিলবে, এটা দিলেও মিলবে। তাহলে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট একদম নতুন আইটেম আসছে, ইনভেস্টমেন্ট আগে ছিল, ইনভেস্টমেন্ট ক্রেডিট হয়ে জিরো হয়ে গেছে, নতুন ব্যালেন্স শিটে যায়নি, শেয়ার ক্যাপিটালটা জিরো হয়ে গেছে, নতুন ব্যালেন্স শিটে যায়নি। নন কন্ট্রোলিং ইন্টারেস্ট এখানে 4 টাকা আর এইখানে হলো 1 টাকা 32 পয়সা, দুটা মিলে 5 টাকা 32 মিলছে, বুঝছি স্যার। বুঝতে পারছেন? জি আর স্যার। আমার রিটেন আর্নিং এর সাথে আমার যা ছিল তার সাথে যোগ হয়েছে 1 টাকা 68 পয়সা, এই 4 টাকার সাথে 1 টাকা 68 পয়সা যোগ করে 5 টাকা 68, ওভাবে গেলেও মিলবে, এইভাবে জার্নাল এন্ট্রি দিয়েও মিলবে। বাট এই জার্নাল এন্ট্রি গুলাকে আমি কি নাম দিছি খেয়াল করছেন? Working, sir. দ্যাটস দ্য ওয়ার্কিং। কারণ Working. আপনি তো দুইটা বক্স অফ অ্যাকাউন্ট সেপারেট, লিগালি স্ট্রাকচার বাউন্ডারি আলাদা, কারো পার্মানেন্ট রেকর্ডস আপনি এলিমিনেশন করতে পারবেন না। তো আপনি যখনই কনসলিডেশন করবেন তখনই এই মেমোরেন্ডাম জার্নাল এন্ট্রিগুলো আপনাকে বুঝতে হবে, ইটস এ ওয়ার্কিং পেপার, প্রত্যেকবারই দিতে হবে। আপনি যদি মনে করেন 10 বছর পর পর 10 বছর আপনি ইয়ে করেন, এই এটা তো 24 সাল ধরেন, আবার 25 সালে আবার করবেন, আবার এই ওয়ার্কিংটা আসবে না? হুম। আসবে কিনা? এই জন্য বারবার রেকারিং, অর্থাৎ ইলিমিনেশন এন্ট্রিজ মেমোরেন্ডাম ওয়ার্কিং, যতবার কনসলিডেশন ততবার হবে। এই জন্য এই যে সিস্টেম পারে না এগুলা করতে, কারণ আপনার বইয়ের রিটেন আর্নিং ওর বইয়ের রিটেন আর্নিং কিভাবে সে ম্যাচ করাবে? ফ্যাকচুয়ালি রিটেন আর্নিং নামে কোনো জিএলই নাই, আছে? না বলেন দেখি। হ্যাঁ, এটা তো কোনো না থাকে না তো। রিটেন আর্নিং নামে কোনো চার্ট অফ অ্যাকাউন্টস হেড আছে? পাবেন না, কারণ এটা সিস্টেম জেনারেটেড, ইটস এ রিপোর্টিং ইন্টারনাল ক্যালকুলেশন। আবার নন কন্ট্রোলিংও পাবেন না, কারণ ইটস নট এ অ্যাবসলিউট লাইবিলিটি না, এটাকে এটা তো আমি ইকুইটির পার্টে দেখাচ্ছি, এটা তো আমার ইকুইটি না, এটা কি প্যারেন্টের ইকুইটি? এটা তো ওদের একটা ইকুইটির কি Part.
ডিমড ক্লেম হতে পারে, যদি ওই কোম্পানি দেউলিয়া হয়ে যায় কি তাহলে কি প্যারেন্ট কোম্পানি ওকে টাকা দিবে? নো। জীবনও দিবে না। তাইলে লিগালিটি, এই জন্য ইকোনমিক সাবস্টেন্স বা আমরা একটু আগে পড়ছিলাম কি সাবস্টেন্স ওভার ফর্ম, লিগালিটি না দেখে রিয়েলিটিতে আমরা দেখব, কারণ লিগাল বাউন্ডারিগুলো আলাদা। ইকোনমিক সাবস্টেন্স, এটাই হচ্ছে আপনার আজকের আপনাদের জন্য। এখন এই সিম্পল কনসলিডেশনটাই আস্তে 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 ডেভেলপমেন্ট হবে, বিভিন্ন জিনিস এটার ভিতরে ইন করতে থাকবে, আউট হতে থাকবে। তা ফান্ডামেন্টাল কনসেপ্ট কিন্তু একই। আপনি একতলা বিল্ডিং, দুইতলা বিল্ডিং করেন, নিচে বেস কাটতেই হবে। 10 তলা বিল্ডিং করলে আরো শক্তপোক্ত করে ফাউন্ডেশন করতে হবে, 50 তলা করলে 10 তলা নিচেই করতে হয়। এখন এইভাবে কাজটা হয় আর কি। বাট ফান্ডামেন্টাল ফাউন্ডেশন ইজ দেয়ার। উইদাউট ফাউন্ডেশন, উইদাউট বেস, নো বিল্ডিং ইজ পসিবল টু বিল্ড। দ্যাট ইজ দ্য ফাউন্ডেশন। অর্থাৎ আপনার এই যে আজকে যে প্রসেসটা আপনি দেখলেন, এটাই কিন্তু বেসিক প্রসেস। এবার যদি আমি বলি যে দুটা কোম্পানির ইয়ে করি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করি, দেখেন একদম সিম্পল। আমরা এখনই দেখব। আমরা কি ব্রেক নিব না একবার শেষ করে দিব? স্যার একবারে একটা একবারে কোশ্চেন ছিল, একবারে শেষ করি স্যার। ভালো লাগছে। হ্যাঁ, আমরা হয়তো বা 9:30 একবারে শেষ করে দিতে পারি। আজকে আমি বেশি পড়াবো না, কারণ আপনারা নিতে পারবেন না। আমি একবারে ক্যাজুয়ালি পড়াচ্ছি আজকে। না স্যার, বুঝতেছি, ভাল লাগতেছে। এইটা স্যার আই হ্যাভ আপনাদের কোশ্চেন। কিছু বলছেন? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, এইখান থেকে কোশ্চেন করবেন, নাও অ্যাডভান্স কোশ্চেন। হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার, এইখানে বিষয়টা হচ্ছিল কি, আমি তো শেয়ার ক্যাপিটাল টোটাল 9 লক্ষ টাকার ভিতরে 5 লক্ষ টাকা হোল্ড করছি, মানে 5 হ্যাঁ। লক্ষ টাকা শেয়ার আমি নিয়েছি। হ্যাঁ, তাহলে এইখানে এই প্রপোর্শন অনুযায়ী আমাদের যে কারেন্ট লায়াবিলিটিস আছে বা অ্যাসেট আছে, এটাও কি পোর্শন অনুযায়ী ভাগ হইতো না কনসলিডেট করার হ্যাঁ। সময়? হ্যাঁ, যদি আমরা প্রপোর্শনেটলি নিতাম, ইউ আর 100% রাইট, তাহলে এই যে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট আসতো না। আসতো? আমারটুকু আমি নিছি, ওরটুকু ও নিয়েও করুক। কনসলিডেশনের ফান্ডামেন্টাল বিউটি হচ্ছে লাইন আইটেম আমি নিয়ে নিব। দুটা বিজনেস তো মালিক আমি। কি কনসেপ্টটা ছিল অ্যাকাউন্টিং প্রিন্সিপালটা? প্যারাগ্রাফ কি বলছে পড়েন এটা। The key issue underlying group accounts is therefore the need to reflect the economic substance of the relationship between companies where one parent has control over another subsidiary which together comprise a group. দুইটা মিলে গ্রুপ হয়ে যাবে, producing consolidated accounts that present the group as though it were a single economic entity. এই যে শব্দটা কিভাবে দিছে দেখছেন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। কিভাবে দেয়া আছে বলেন? স্যার এইখানে বিষয়টা যেটা বোঝাইছে যে দুইটা কোম্পানি আলাদা। আমি বোঝানোর দরকার নাই, মানে বোঝানোর দরকার নাই। এই যে আমি এই যে এই লাইনটায় একটু কালি বেশি লাগছে না? হ্যাঁ স্যার। এই যে এই শব্দটার মধ্যে কালি একটু মোটা করে দিছে না? সিঙ্গেল ইকোনমিক এন্টিটি। হ্যাঁ, এটাকে আমরা কি বলি, বোল্ড করে দিছে না? জি স্যার, বোল্ড করো। এই যে বোল্ডের উদ্দেশ্যটা কি? বোল্ডের উদ্দেশ্য হচ্ছে ফোকাস পয়েন্ট, হাইলাইট করা। ফোকাস পয়েন্ট অর দি, এটাকে আমরা বলতে পারি পাঞ্চ লাইন। আপনি দেখবেন যখন একটা জোকস ডেলিভারি দেওয়া হয়, আস্তে 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 নিয়ে একটা পাঞ্চ লাইন ছেড়ে দেয়, সবাই হেসে উঠি আমরা। সব কিছুর একটা মানে বিউটি আছে। So, এই জায়গাটা হচ্ছে দ্য সিঙ্গল ইকোনমিক এন্টিটি। দুটা কোম্পানিকে আপনি কনসলিডেশন করবেন, এমন ভাবে চিন্তা করবেন যে দুটা কোম্পানি আলাদা না, একটাই। তাহলে আমি যদি প্রপোর্শনেটলি নেই, তাহলে তো আলাদাই রয়ে গেল, তো বাকিগুলো তো আবার সে আবার আরেকজন, সেটা করা যাবে না। এটাই হচ্ছে ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং অ্যাজাম্পশন, সাবস্টেন্স ওভার ফর্ম বা ইকোনমিক সাবস্টেন্স, যেটা আমরা চ্যাট জিপিটি থেকেও দেখে আসছি। যে রিয়েলিটি দেখতে হবে। রিয়েলিটি হচ্ছে দুটা কোম্পানি মালিক, লিগালি আলাদা, কিন্তু দুটো কোম্পানি অপারেশন সেম। দুটো কোম্পানিকে এক করে দাও,
সিঙ্গেল ইকোনমিক এন্টিটিতে নিয়ে আসো। কথা বুঝছেন? এই সিঙ্গেল ইকোনমিক এন্টিটিটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যাজাম্পশনস টু প্রিপেয়ার কনসলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আপনি যদি প্রপোর্শনেটলি নিতেন তাহলে অ্যাবসলিউট ইকুইটি মেথডে হতো। আমরা কিন্তু কস্ট মেথডে রেকর্ড করছি, ইনভেস্টমেন্টকে 5 লাখ টাকায় যখন ইনিশিয়ালি রেকর্ড করছি, ইনভেস্টমেন্টকে ডেবিট করছি কস্ট মেথডে। আমার কস্ট কত? 5 লাখ, হিস্টোরিক্যাল কস্ট। এটা কিন্তু আর জীবনে বাড়বে না। তাহলে আমি সবসময় সিঙ্গেল ইকোনমিক এন্টিটিতে যাব। এখন এই সিঙ্গেল ইকোনমিক এন্টিটি করতে গেলে আমাকে কি বলছে? কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন করতে হবে। আর হিন্টসটা কি দিয়েছে? দ্য কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন ইজ প্রেজেন্টেড ইন এডিশন টু দ্য প্যারেন্টস ওন ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। তাহলে আমরা তো তাই করলাম। যদি তার মধ্যেই করতাম তাহলে তো হলো না। এই যে আমি করতে পারতাম, আমি এখনো করে আপনাকে মিলাই দিতে পারবো, দেখেন মিলে যাবে। আপনি যেটা বলছেন অ্যাবসলিউটলি ইউ আর রাইট। এটা যোগ 56% অফ দিস, তাই না? এটা আসলো, হ্যাঁ। তাহলে এখানে আপনি এটা এলিমিনেশন হয়ে যেত 5 সাম, ওইটা আসতো, ওটা এলিমিনেশন হয়ে যেত, যেহেতু ওই প্রপোর্শনেটলি নিচ্ছি 5 এর সাথে অ্যাডজাস্ট হয়ে যেত, এখানেও অ্যাডজাস্ট হয়ে যেত না। একটু দেখার দরকার, দেখলে আপনার মনে হবে যে এইভাবে গেলেও রাইট। ইউ আর 100% রাইট। স্যার সব জায়গা থেকে 36 এর পরে প্লাস হবে সম্ভবত। হ্যাঁ স্যার এখানে ফাংশনটা মনে হয় একটু ভুল হয়েছে। ভুল হয়েছে স্যার F36 এর পরে প্লাস হবে মেবি। এখানে প্লাস হবে, রাইট। ইউ আর, হ্যাঁ এই 29, হ্যাঁ। এখানে এসে আপনি কি করতেন? আর আপনার 20 আপনি রাখতেন, তাই তো? ওর নেনা দেনা নাই, ওর এই 9 থেকে 5 আপনি ইনভেস্টমেন্টের সাথে এলিমিনেশন করে দিলেন রিটেন আর্নিং এ। আপনি আপনার টুকু নিতেন। কোথায় ভুল করছি ওটা কপি করে নিয়ে আসলে তো হয়ে যায়। এখানে আবার পার্সেন্টেজ নেবেন, একই তো। ওই ফ্র্যাকশন ডিফারেন্স আসছে আর কি, এই যে এখানেও ফ্র্যাকশন আছে, আসে নাই, এই যে মিলছে, এইটাও মিলে যায়। কিন্তু দেখেন এখানে কিন্তু কোনো নন কন্ট্রোলিং আসলো না, তার মানে ওই সিঙ্গেল এন্টিটি কনসেপ্ট অ্যাপ্লিকেশন তো হইলো না। আপনি আপনার কি অংশীদারি ব্যবসার মতো আপনার আপনার পার্সেন্টেজটা করছেন, সেটা করা যাবে, এইটাই। এটা স্যার এটা এটা আমাদের তো স্যার ইকুইটি মেথড পেয়ে গেছে। হ্যাঁ বলেন, আমরা তাহলে আমি আমরা এটা যেটা বুঝতে পারলাম। জি স্যার আমরা যেটা প্রথমে স্যার যে প্রেজেন্টটা করছিলাম স্যার ওটা তো স্যার আমাদের আইএফআরএস এ রিকমেন্ড করে, তাই না স্যার? আইএফআরএস 10 অনুযায়ী, ইয়েস। অ্যাকর্ডিং টু সেকেন্ড হচ্ছে স্যার আমাদের মনের সান্ত্বনা অনুযায়ী, তাই না স্যার? না ওটা তো আপনার দেখাই দিলাম, কারণ আসলে আপনার কোশ্চেন ইজ ভেরি ভাইটাল এবং রেলিভেন্ট। ওটা করলেও আমরা পারবো, কিন্তু ওটা দিয়ে অ্যাবসলিউট পারপাস সার্ভ হয় না। অ্যাবসলিউট পারপাস আরও আছে তো, আমি তো একটা না, যদি ইনকাম স্টেটমেন্টটা করি, আমার সেলস আছে 10 টাকা, ওর সেলস আছে 10 টাকা, তাহলে দুজনের সেলস মিলা কত হবে? 20 টাকা হবে স্যার। 20 টাকা হবে, কিন্তু আপনার পার্সেন্টেজে গেলে কত হবে? কমে যাবে, স্যার বুঝছেন? আমার পার্সেন্টেজ
টাকা সরি 16 হ্যাঁ টাকা 60 পয়সা বা এরকম স্যার। রাইট রাইট, তা এই জিনিসটা আপনারটা প্রপারলি ফিটেড হচ্ছে, অ্যাসেট গুলো ঠিক মতো দেখাচ্ছে না। তারপরে এই আমি যে ও আমার প্রপোর্শনেটলি আমি নিচ্ছি, ওর প্রপোর্শনেটলি ও নিচ্ছি, তাইলে তো একদম সোজা হয়ে যেত, প্রপোর্শনেটলি করে ফেলতেন সবাই, তাহলে এত কষ্ট হইতো না। এনি ইরেসপেক্টিভ অফ পার্সেন্টেজ আপনারটা হবে কখন জানেন, আপনি যদি পার্সেন্টেজ কম থাকেন, সেই জায়গাটাই এখন আমরা পড়ব যে আমার তাহলে আমরা আপনার এই জায়গাগুলোই এখন আমরা পড়াশোনা করব। আর একটু সময় দেন। আমি আগের ইয়ে থেকে টাইম সেভ করলাম, এটা বানাতে অনেক সময় লাগবে, তো আমরা একটু এখান থেকে হেল্প নিলাম আর কি। এটা রেডি আছে। দেখেন এখানে একটা এই স্কেল দেওয়া আছে, স্কেলটাতে আমরা বলছি যে 0% আছে, বিলো 20%, অর্থাৎ একটা স্কেল এইখান পর্যন্ত 100%। এই এই স্কেলটাকে যদি আমরা, এটা পুরোটা একটা স্কেল এই পর্যন্ত, এই স্কেলটাকে যদি মাঝামাঝি ভাগ করি তাহলে 50% হয়, মোর দেন 50% হয়। এটা একটু ছোট ছিল, আমি একটু বড় করে ফেলছি, একটু ছোট ছিল, ছোট ছোট ছোট। 20% তো 50% এর বড় হয়ে যায়। আরেকটু ছোট হবে কারণ এটা তো 20%-এর স্ট্রাকচারে। এখন এই স্কেলটার এই জায়গায় যদি অর্ধেক হয় এখান থেকে এই পর্যন্ত, ধরেন আমরা জানি যে 50%-এর বেশি হলে, মোর দেন 50% হলে ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি ট্রিটমেন্ট হবে, আর আমার অ্যাকাউন্টিং এ গিয়ে কনসালটেশন হবে। এটাই তো একটু আগে করলাম, মোর দেন 50%, জি স্যার। যেটা ইউজুয়ালি শব্দ দিয়ে বলা আছে কোয়ান্টিফাই করলে। আর যদি 50% পর্যন্ত হয়, 20 থেকে 50% পর্যন্ত যদি হয় কোনো ইনভেস্টমেন্ট, তাহলে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েট হবে, আমাদের অ্যাকাউন্টিং হবে ইকুইটি মেথড। ওই যে তখন আপনি পার্সেন্টেজ আকারে নেবেন, যদি আপনাকে লাইন আইটেম করতে হয় লাইন আইটেম ধরলে পার্সেন্টেজ আকারে নেবেন, আর না হলে শুধু ইকুইটির পার্সেন্টেজ নেবেন। সেটা আমরা এখানে একটা চ্যাপ্টার আছে, আমরা পড়াশোনা করব ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট কিভাবে হয়। 20%-এর নিচে হলে তখন শুধু ইনভেস্টমেন্ট হিসাবে ট্রিটমেন্ট হবে, আর অ্যাকাউন্টিং সিস্টেম হবে অ্যাসেট হেল্ড ফর অ্যাক্রিয়েশন অফ ওয়েলথ। আর জয়েন্ট ভেঞ্চার শ্যাল বি অ্যাকাউন্টেড ইন কনসলিডেশন অ্যাজ পার ইকুইটি মেথড ইরেসপেক্টিভ অফ পার্সেন্টেজ অফ ওনারশিপ অর পার্টনারশিপ। ইকুইটি মেথডে হবে অলওয়েজ। তাহলে আমরা ইনভেস্টমেন্টের 3টা রূপ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে শুধু ইনভেস্টমেন্ট হিসেবে বিবেচনা করব, আরেকটা হচ্ছে অ্যাসোসিয়েট হিসেবে বিবেচনা করব, আরেকটা হচ্ছে সাবসিডিয়ারি হিসেবে। যদি সাবসিডিয়ারি হিসেবে আমি বিবেচনা করি
তাহলে আমাকে কনসলিডেশন করতে হবে। আর কনসলিডেশন করলে আমি কি করব, লাইন আইটেম 100% করে নিব, নন কন্ট্রোলিং ইন্টারেস্ট নতুন আইটেম হিসাবে ফেস অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ফাইন্যান্সিয়াল পজিশনে আসবে ইকুইটির পার্ট হিসাবে, যেটা একটু আগে আমরা দেখছি। এই অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল, রিটেন আর্নিং, নন কারেন্ট, তাহলে কারেন্ট লায়াবিলিটিটা একটা গ্যাপ দিতে বুঝতে সুবিধা হবে। এগুলো ইকুইটির পার্ট, এটা আমার ইকুইটির পার্ট হিসাবে আসছে। তাহলে আমরা এই স্কেলটা থেকে আমরা একটা ডেমনস্ট্রেশন নেই যে ইন্ডিভিজুয়ালি, আইএনডি মানে ইন্ডিভিজুয়াল, পি লিমিটেডের একটা কোম্পানি, যেহেতু সেপারেট কোম্পানি, পি লিমিটেডের একটা অডিটর আছে, আর পি লিমিটেড যেহেতু একটা লিগাল এন্টিটি, তাকে অডিটর নিয়োগ দিতে হবে, তার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট করতে হবে, তাকে আমরা ধরে নিলাম তার অডিটর হচ্ছে পিডব্লিউসি, এবং আমাদের এন্টিটি হিসাবে বিজনেস এন্টিটি হিসাবে ট্রিট হবে, আর তার ট্যাক্স রিটার্ন দিতে হবে যেহেতু 3 নাম্বার আছে, এবং কি করতে হবে, আরজেসিতে রিটার্ন দিতে হবে, এবং তার জন্য ডিবিসি নেওয়া বাধ্যতা। ঠিক আছে, অল এগ্রিড? জি স্যার। মানে ইন্ডিভিজুয়ালি কনসলিডেশন না, ইন্ডিভিজুয়ালি। আবার ইন্ডিভিজুয়ালি অ্যাস লিমিটেড একটা লিগ্যাল এন্টিটি, তার অডিটর আছে, অডিটেড এফএস আছে, কেপিএমজি আছে তার অডিটর, বিজনেস এন্টিটি হিসাবে ট্রিট হচ্ছে, তার জন্য আলাদা ট্যাক্স রিটার্ন দিতে হয়। বাংলাদেশে আলাদা ট্যাক্স রিটার্ন, বিদেশে কিন্তু লাগে না, এক এক দেশে এক এক সিস্টেম, বাট বাংলাদেশে কনসলিডেশন বেসিসে রিটার্ন নেয় না, সেপারেট এন্টিটি হিসাবে রিটার্ন। তাহলে ট্যাক্স রিটার্ন আলাদা, আরজেসি তো ট্যাক্স রিটার্ন দিতে হবে, এখানেও ডিবিসি নিতে হবে। এবার আসেন ইন্ডিভিজুয়াল, দুইজনে মিলে একটা জেবি করছে, মনে করেন একটা ব্রিজ করবে, একটা ফ্লাইওভার বানাবে বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানাবে, এই দুই কোম্পানি মিলে একটা জয়েন্ট ভেঞ্চার করছে জেবিও পিএনএস নাম দিয়ে। সেইখানে সে কি করছে, তার আলাদা একটা অডিটর আছে, সেটার অডিটেড অফ অ্যাফেয়ার্স কোম্পানি এম এ ফজল এন্ড কোম্পানি, দেন বিজনেস এন্টিটি হিসাবে ট্রিট হবে, শুধু ট্যাক্স রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। যদি কি বলা আছে, যদি জয়েন্ট ভেঞ্চারে কি হয় মনে আছে আপনাদের আইনটা, না দেখাবো? দেখেন স্যার, দেখাই দিচ্ছি। কোথায় পাবো বলেন তো, এইটা তো আগে জানতে হবে যে আমি কোথায় পাবো। 45 থেকে 56 এ পাবো স্যার, কোম্পানি না? মাশাআল্লাহ, 45 থেকে 56 কি কোম্পানি ট্যাক্স রিটার্ন স্যার, ওখানে স্যার ডেফিনিশন পাবো হলো সেকশন সেকশন কততে? সেকশন 2 তে ডেফিনিশন পাবো স্যার। আমি তো ডেফিনিশনে আছি, কত ধারায় কোম্পানি কততে আমি জানি না স্যার। 45 থেকে 56 স্যার 2 এর 31 যদি দেখি একটু স্যার। 2 এর কত না দেখবো, আমি 2 এরই আছি স্যার। দুই তো সব ডেফিনিশন স্যার। 31 স্যার। ডেফিনিশনই তো দরকার, আর কি দরকার আছে? আচ্ছা 2 এর 31 জি আলাদা একটু লাইন থাকবে ফোন আসছে। স্যার এটা সম্ভবত 19 হ্যাঁ তুমি বলেন। হ্যাঁ স্যার ডেফিনেশন সম্ভবত 19। হ্যাঁ 10:30 থেকে 11টা আনতে হবে। স্যার 2 এর 31 ইনশাআল্লাহ হবে স্যার। আমাদের সংজ্ঞায়িত আসতে হবে। স্যার 2 এর 31 স্যার। সেকশন 2 সাবসেকশন 31 স্যার। 2 এর 31 31ই তো যাচ্ছি ঠিক নাকি? এই যে 31ই তো আসলাম। কোম্পানি অর্থ কোম্পানি আইন 1994 সালে সংজ্ঞায়িত অর্থে কোনো কোম্পানি এবং ইহার অন্তর্ভুক্ত হইবে। দেখেন আমরা যদি মনে করি কোম্পানি বলতে সব কোম্পানি মানে 1994 সালের কোম্পানি আইনে যা আছে তারাই, শুধু তা না। ইনকাম ট্যাক্সের ডেফিনিশনে কোম্পানি কারা কারা এইখানে বলা আছে, এইটা হইলো আসল।
তাহলে জয়েন্ট ভেঞ্চার আছে কত দাঁড়ায়? স্যার 31 জয়েন্ট ভেঞ্চার ছতে স্যার ছয়। জয়েন্ট ভেঞ্চার যে কোনো ফার্ম ব্যক্তি সংঘ সংঘ জয়েন্ট জয়েন্ট ভেঞ্চার বা ভেঞ্চার ব্যক্তি সংগঠন উহা যে নামে সংগঠন অভিহিত হোক না কেন, যদি উক্তরূপ ব্যক্তিবর্গের কেহ কোম্পানি আইন 1994 এর সংজ্ঞায়িত অর্থে কোনো কোম্পানি বা বিদেশি সত্তা হয়, তাহলে পাইছি তো? সেটা কোম্পানি। ঠিক আছে? জি স্যার। তার মানে আমি আজকে বাংলাটা আমি কখনো বই নিয়ে আজকে পড়ছি। যাক, 31-এর 6 ধারা অনুযায়ী রিটার্ন দিতে হবে, তাই না? 6 ধারা অনুযায়ী জয়েন্ট ভেঞ্চার এখানে পড়ে যায়। আমাদের এখানে আমরা কি বলছি, জয়েন্ট ভেঞ্চারটা হবে, আমরা কি বলছি, জয়েন্ট ভেঞ্চারটা হবে জেবি অফ পিএনএস। এই পি এবং এস দুইটাই তো কোম্পানি। ওখানে বলা আছে যে কোনো একটা কোম্পানি হইলেই কোম্পানি হিসাবে ট্রিট হবে। কোম্পানি হিসাবে ট্রিট হওয়া মানেই তো ট্যাক্স রিটার্ন দিতে হবে। আরজেসিতে যাইতেও পারেন, নাও যাইতে পারেন। তো জেবি রেজিস্টার্ড হইলে যাবেন, রেজিস্টার্ড না হইলে যাবেন না। তাহলে ডিবিসি নিতে হবে, তাই না? জি স্যার। এটা বুঝেন আগে। স্যার আরজিসিটা কেন ম্যান্ডেটরি না জয়েন্ট ভেঞ্চারের? আরজেসিতে রেজিস্ট্রেশন তো ম্যান্ডেটরি না, পার্টনারশিপ ব্যবসা অপশনাল। আর কনসলিডেশন যদি করেন, এই 3টা কোম্পানি মিলে কনসলিডেশন হবে না? এই আইনের সবগুলো কভার করে না? সাবসিডিয়ারি তো না, ইনভেস্টমেন্ট সাবসিডিয়ারি কনসলিডেশন হবে। একটু দাঁড়ান, হ্যাঁ কোথায় ছিলাম, যে কনসলিডেশনটা করতে হবে, শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। জি স্যার। হ্যাঁ, এবার এই 3টা ইন্ডিভিজুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, 3টা অডিটর কিন্তু, খেয়াল করে। এখন প্রশ্ন হচ্ছে, কনসলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট করতে হবে পিএনএস অ্যান্ড ইটস জেবি। পিএনএস অ্যান্ড জেবি 3টাই ওরা রিলেটেড পার্টি। তাহলে ওই দুটা প্যারেন্ট এবং সাবসিডিয়ারি ভিত্তিতে হবে, আর এটা কনসলিডেশন হবে, আর এটা ইকুইটি মেথড হবে, যে মোটা অক্ষরে লেখা আছে জয়েন্ট ভেঞ্চার শ্যাল বি অ্যাকাউন্টেড ইন কনসলিডেশন অ্যাজ পার ইকুইটি মেথড। সেটা আমরা করব পরে। অডিটর কে হবে? কনসলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টের অডিটর কে হবে? প্যারেন্ট কোম্পানির যিনি অডিটর থাকবেন উনি হবে। ক্লিয়ার হয়েছেন? প্যারেন্ট কোম্পানির যিনি অডিটর উনি কনসলিডেশনের অডিটর হবেন। স্যার কনসলিডেশনের জন্য কি আলাদা কোনো অডিটর নিতে পারে স্যার? আলাদা নিতে পারবে না, এই প্রিভিলেজ ওনারই। স্যার প্যারেন্ট যে করবে সেই কনসলিডেট করবে। হ্যাঁ, সেই কনসলিডেশন করবে। এবার সিঙ্গেল ইকোনমিক এন্টিটি হিসাবে করবে, এখানে বিজনেস এন্টিটি না, তখন সিঙ্গেল ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন হয়ে যাবে, আর ট্যাক্স রিটার্ন দিতে হবে না। বাট আরজেসিতে দিতে হয় কনসলিডেশনের রিটার্ন। কারণ সেপারেটলি তো আমরা ট্যাক্স রিটার্ন দিয়ে আসছি। হ্যাঁ, কনসলিডেশনে কি সেপারেটলি তো আমরা ট্যাক্স রিটার্ন গুলো দিয়ে আসছি স্যার। রাইট রাইট, সেপারেটলি দিয়ে আসছি, এই জন্য আর দিতে হবে না। হ্যাঁ হ্যাঁ, কোথায় ছিলাম? কত ধারায় কনসলিডেশন?
এই 186, 185 হচ্ছে সিপারেট, 186 হচ্ছে যে নিয়ন্ত্রণকারী কোম্পানির ব্যালেন্স শিট আর অধীনস্থ কোম্পানির কতিপয় তথ্য অন্তর্ভুক্ত করা, এটাকে বলা হয় কনসলিডেশন। এটা এটা হচ্ছে কনসলিডেশন। অর্থ বছরের শেষে কোনো নিয়ন্ত্রণকারী মানে কন্ট্রোলিং পাওয়ার প্যারেন্ট কোম্পানি এক বা একাধিক অধীনস্থ কোম্পানি থাকলে এইরূপ নিয়ন্ত্রণকারী কোম্পানির ব্যালেন্স শিটের সহিত উক্ত প্রতিটি অধীনস্থ কোম্পানির সঙ্গে নির্মিত দলিলপত্র সংযুক্ত করতে হবে। ব্যালেন্স শিটের অনুরূপী এই কাহিনী, বুঝছেন? তাহলে কনসলিডেশনের আইন 186 দ্বারাই বলা আছে, ইংরেজি বললে পাইবেন। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? তাহলে এখানে ট্যাক্স রিটার্ন দিতে হবে না, নো ট্যাক্স রিটার্ন বাট আরজিসি, শুধু আরজিসিটা রিটার্নটা দিতে হবে, এটাই দেখালাম। নট অ্যাপ্লিকেবল ফর ডিবিসি, এখানে কনসলিডেশনের জন্য আলাদা ডিবিসি নিতে হবে না। বিজনেস এন্টিটি পাবেন না আপনি, ক্লিয়ার হয়েছেন? স্যার ট্যাক্স রিটার্ন দিতে হচ্ছে না, অডিটর প্যারেন্টস কোম্পানির অডিটর থাকতেছেন, অডিটটা আমার কেন দরকার লাগতেছে স্যার? আমি তো আরজিসিতেও দিচ্ছি না, রিটার্নও সাবমিট করছি না। অডিটটা লাগবে যে রিপোর্ট আপনি ঠিক মতো করছেন, ট্রু ফিগার হাইড করেন না, অডিট আচ্ছা, রিপোর্ট লাগবে না জাস্টিফিকেশনের জন্য। আপনি। হ্যাঁ, আপনি যে কোনো একটা কনসলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট আছে, এরকম একটা কোম্পানি, জি স্যার। পাবলিকলি লিস্টেড কোম্পানি আছে না, জি ওদের স্যার। অ্যানুয়াল রিপোর্ট নেবেন, নিয়ে দেখবেন যে কনসলিডেশনের আলাদা রিপোর্ট, সেপারেট আলাদা রিপোর্ট, অডিটরের রিপোর্টগুলো আলাদা হয়, ওগুলো আপনারা একটু দেখিয়ে। জি স্যার। তো মধ্যে কথা হচ্ছে আমি এই এই প্যারাগ্রাফটা বইয়ে লিঙ্ক করে দিব, আজকে শেষ করে দিব। স্যার আমরা যেহেতু অডিটর নিচ্ছি, তা আবার ডিবিসি দিচ্ছি না, নট অ্যাপ্লিকেবল। কনসলিডেশনের জন্য ডিবিসি লাগবে না আপনার, ওদের তো আলাদা আলাদা ডিবিসি আছে। কিন্তু আবার তো অডিটর আবার তো নিয়োগ করতেছি। অডিটর রিপোর্টটা লাগবে, অডিটর ওখানে নিয়োগ ডিবিসি করলে প্রয়োজন নাই। না না, আর নতুন করে ডিবিসি লাগবে না, ওই আগের ডিবিসি গুলাই আপনি প্রত্যেকের ইন্ডিভিজুয়াল, ওটা তো জাস্ট আপনি খালি কি করছেন, কনসলিডেশনটা করছেন। হ্যাঁ স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার এটা কি ম্যানেজমেন্ট পারপাসে করা হবে? ম্যানেজমেন্ট পারপাসে কেন, শেয়ার হোল্ডারকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। হ্যালো স্যার। হ্যালো স্যার। একটা মিনিট সময় দেন আমাকে। এইখানে দেখেন, এই যে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, জি শোনা স্যার। যাচ্ছে।
এই জি স্যার, টেবিলটা শুনতে লিংক পাচ্ছি করবেন ভাইয়া। 1.7 টাইপস অফ ইনভেস্টমেন্ট এ প্যারেন্ট মে হোল্ড আদার ইনভেস্টমেন্ট অ্যাপার্ট ফ্রম সাবসিডিয়ারিজ দিস ক্যান বি সামারাইজড এজ আমার যে স্কেলটা আছে এটা অ্যাজ ইট ইজ এখান থেকে ডেমনস্ট্রেটেড করা। হ্যাঁ, আমরা এই টেবিলটাতেই দেখবেন সাবসিডিয়ারি হলে আমাদের কন্ট্রোল এক্সিস্ট করতে হবে এবং কনসলিডেশন হবে। অ্যাসোসিয়েট আমরা সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স ইকুইটি মেথড হবে। জয়েন্ট ভেঞ্চার জয়েন্ট কন্ট্রোল ইকুইটি মেথডে হবে। ফিনান্সিয়াল অ্যাসেট ইনভেস্টমেন্ট অ্যাসেট হেল্প ফর অ্যাক্টিভেশন অফ ওয়েলথ অ্যাজ ফর সিঙ্গেল কোম্পানি অ্যাকাউন্টস অ্যাজ ফর আইএফআরএস 9। আমরা কি দেখাইছি না, এই টেবিলটাই আমি ওখানে স্কেলের মতো করে দিয়েছি। পরের ক্লাসে আরো সুন্দর করে আমি ডেমনস্ট্রেট করে দিব। আমি আপনাদের ইয়েটা দিয়ে দিচ্ছি, এই আজকের যে ক্লাস সিনোপসিসটা আছে এটা আমরা ওয়ার্কিং করলাম, ওটা আমি দিচ্ছি আপনাদের গ্রুপে। স্যার ওইখানে একটু প্রশ্ন থেকে যায় না যে কনসোলিডেটেড ব্যালেন্স শিটে অডিটর নিয়োগ করলাম বা ট্যাক্স রিটার্ন দিলাম না, কিন্তু আরজিএসসি তে জমা দিলাম। বলেন কি কোশ্চেনটা থেকে গেল? যে আমরা ডিবিসি কেন দিচ্ছি না, মানে ডিবিসির কেন প্রয়োজন নেই? ডিবিসি তো হয় ইন্ডিভিজুয়াল কোম্পানির জন্য, কনসলিডেটেড নামে কোনো এন্টিটি তো রেকর্ডে নাই। তাহলে আমরা আরজিএসসি তে কেন জমা দিচ্ছি? এটা রেকর্ড হিসেবের জন্য? আরজিএসসি তো 186 ধারায় বলা আছে দিতে হবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আর ট্যাক্স রিটার্নটা তাহলে দিচ্ছি না কেন? আগে ট্যাক্স দিয়েছি এর জন্য। সেপারেট বাংলাদেশে কনসলিডেশন ট্যাক্স রিটার্ন অ্যাকসেপ্টেবল হয় না, এটা যাচ্ছে না। ঠিক আছে, আবার দেখি একটা প্রবলেম আছে। দুইবারই ডিস্টার্ব হলো কেন? ডাউনলোড হচ্ছে না বোধহয়, হচ্ছে দেখেন তো। না স্যার, না আসে নাই স্যার, ডাউনলোড হচ্ছে না। স্যার, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলে ভালো হয় স্যার। হোয়াটসঅ্যাপ তো গ্রুপে গ্রুপে দিলে নেই। বেশি ভালো হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আমি নেই। এই যে যিনি আমাকে পাঠাইছিলেন কোশ্চেনটা পাঠাইলেন না আপনি, ওখানে অ্যাড করে দিচ্ছি, দেখি কি পাইলে সবাইকে দিতে পারে কিনা। এরকম তো হয় না কখনো। ফাইলটা কি ওপেন আছে? না না, ফাইলটা তো আমি ক্লোজ করে নিয়েছি, কিন্তু হলো না যে। এটাই তো। এই আপনি দেখেন তো কি নাম আপনার? যিনি আমাকে কোশ্চেন দিলেন, ফোন নাম্বার হচ্ছে 943 শেষে। পেয়েছেন আপনি? ডাউনলোড করে দেখেন তো ওপেন হয়ে গেছে। আরেকবার ওখানেই ট্রাই করি, ওখানে তো কখনোই হয় না। স্যার আমাদের ক্লাসের যে মেইল আসছে, মেইলের রিপ্লাইতে দিয়ে দিলে মনে হয় আমরা সবাই পেয়ে যাইতাম। আমি তো ওখানে নাই। ওকে, আমরা আজকের পরে এটা ঠিক করে নিব, তখন একজন পেলেই সবাই পেয়ে যাবে আস্তে আস্তে। আমাকে একটু এনশিওর করতে হবে উনি কিনা আছেন আপনি। স্যারকে যে নক দিছি উনি তো আমাদের গ্রুপে দিয়ে দিলেই সারে।
সেটাই তো উনি আমি ওনাকে সম্ভবত দিয়েছি। স্যার অনলাইনে নাই, উনি স্যার ক্লাসে নাই সম্ভবত স্যার। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওনার এখানে দিয়ে দিছি তো। আপনার নাম্বার ট্রাই আপনার করি, কন্ট্যাক্ট নাম্বারটা স্যার আমি ইয়ে করছি স্যার, নক দিচ্ছি। স্যার গ্রুপ দাঁড়ান, মেইলে আমি তো আবার আপনি আছেন স্যার। স্যার গ্রুপ মেইলে আপনি আছেন স্যার। বারবারই একই হচ্ছে। আচ্ছা, কখনো হয়নি। স্যার এখান থেকে যাচ্ছে না স্যার, এখানে কি কার এখানে তো সব সময় যায়, আমি তো দেখে আসি। তা আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা ই করবো, আপনার নাম্বারটা বলবো। যে কোনো একটা হোয়াটসঅ্যাপ থেকে আমাকে একটু ইয়ে দেন, আমি যিনি স্যার আমি আছেন। আপনাকে স্যার আমি আপনাকে নক দিয়েছি স্যার, এই যে এই নাম্বারটা আপনি এখানে দেন, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি স্যার। কোনো মেসেজই যাচ্ছে না আমার এখান থেকে। হোয়াটসঅ্যাপ নেটে গ্রুপের নেটে লিংকটা প্রবলেম দিয়ে থাকবে দিচ্ছি আপনার। আমি। মেসেজ তো গেল, ওইখানে দিয়ে দিলে পর। দাঁড়ান দেখছি। হ্যাঁ, আমাকে এইমাত্র হ্যালো স্যার লিখছেন 777 থেকে, আমি কি স্যার? এখানে দিই। হ্যাঁ, জি স্যার এখানে দেন, আমি দিয়ে দিচ্ছি। দাঁড়ান একটু। ওপেন করে দেখেন তো পাইলেন কিনা। আপনার এখান থেকে চ্যাটে দেন তো দেখি আসে কিনা। পেয়েছেন? স্যার পেয়েছি, আমি দিচ্ছি। হ্যাঁ, আপনি দেন তো দেখি আসে কিনা, এখানেই দেন এই গ্রুপ চ্যাটে। আপনার এখানে দেখি তো আসে কিনা। আপনার আমার এখান থেকে যাচ্ছে না কেন? খুলতে পারলেন কিনা একটু চেক করেন তো। সামথিং, কোনো প্রবলেম? হ্যাঁ স্যার আমি দিয়েছি স্যার, ওপেন হয়েছে গেছে। না না, এই যে এইখানে একটা চ্যাট বক্স আছে না, এই স্ক্রিনের চ্যাট বক্সে শেয়ার দেন দেখি। জি স্যার, মিটিং এর চ্যাট বক্সে উনি দিতে এটা পাওয়া গেছে স্যার। না, গ্রুপে তো দিছে আমি জানি, এই মিটিং এর চ্যাট বক্সে। মিটিং এর চ্যাট বক্সে দেন। হ্যাঁ স্যার মিটিং চ্যাট বক্স স্যার अवेलेबल এখন। আমি কিন্তু পাচ্ছি না, এইটাই। আপনারা স্যার পেয়েছেন? মিটিং এর চ্যাট বক্সে তো দিয়েছি, পেয়েছি স্যার চলে স্যার আমরা গ্রুপের এই মিটিং এর চ্যাট ওই যে বক্সে 43 নিউ মেসেজ এখানে ক্লিক করলে নিচে যাবে, আপনি রিফ্রেশ করে দেখতে পারেন। আমার এখানে আসতেছে না, যাচ্ছেও না, এটাই আমি মানে আশ্চর্য হচ্ছি। জি স্যার গেছে তো দেখলাম। স্যার ওই যে দেখা যাচ্ছে স্যার एग्जांपल মে 2025 42 টা স্যার মেসেজ অলরেডি স্যার হয়ে আছে স্যার। ও 42 টা মেসেজ সিন করে নিয়েছে নিচে নিচে। হ্যাঁ নিচে স্যার গ্রুপের চ্যাট বক্সে এটা আসে, আমি তো রিসিভ করলাম, ডাউনলোড করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি তারা এখানে স্যার কখনো আসে হয় না, স্যার। এক সেকেন্ডে তো হয়ে যায় সবসময়। এই যে গ্রুপ চ্যাট বক্সে এটা ডাউনলোড করলে আসে, আমি এই তো তো স্যার আমি করলাম। এইভাবে দিয়ে দিই। স্যার চ্যাট বক্সের একদম নিচে আসেন। জি স্যার আসছে স্যার। এইবার গেছে, এই যে এবার আপনারটা কিন্তু সুন্দর মতো আসছে, আপনারটা সুন্দর মতো আসছে, আমারটা ওই ঝামেলা করতেছে। আচ্ছা ঠিক আছে, পাইছেন তো আপনারা সবাই? দেখুন স্যার জি স্যার পাইছি। তাহলে আপনাদের জন্য কিন্তু এটা খুব প্রাইমারি স্কেলের, আমি অ্যাডভান্স লেভেলে আজকে যাই নাই, বিকজ অফ দ্যাট নেক্সট ক্লাসটা হবে আপনারা আইএফআরএস 10 আইএফআরএস 3 দুইটাই পড়বেন। এই দুইটা বেসিক্যালি 3 পড়ে আসতে হবে। আইএফআরএস 3টা অবশ্যই পড়ে আসতে হবে, আর না হলে কিন্তু আগাতে পারবো না, কারণ পড়াশোনা না করলে তো হবে না, এটা তো পড়ারই জায়গা। আমি আইএফআরএস 3 আর আরেকটা কোনটা বলেছেন? আইএফআরএস 3 আর কিচ্ছু দরকার নাই, আইএফআরএস 3 পড়বেন। আইএফআরএস বিজনেস কম্বিনেশন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে ঢুকে যদি আপনারা পুরাটা নাও পড়েন, জানি আপনারা পড়বেন না পুরো।